गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा। तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे। गाहे तव जय गाथा जन गण मंगल नायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। Honored guests are requested to take the seat. এবারে আজকের এই মহতী অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত হাম সব ভারতীয় হ্যায় পরিবেশনায় রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্ররা। सब भारतीय हैं, हम सब भारतीय हैं, हम सब भारतीय हैं, हम सब भारतीय हैं। अपनी मंजिल एक है, हा 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 एक है, हो एक है। हम सब भारतीय हैं, हम सब भारतीय हैं। धरती रानी है, सरताज हिमालय है। सदियों से हमने इसको अपने खून से पाला है। कश्मीर की धरती रानी है, सरताज हिमालय है। सदियों से हमने इसको अपने खून से पाला है। পুরা তাকে আন্তরিক স্বাগত জানাই এইখানে এই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত শিক্ষকবৃন্দ এবং সমস্ত কর্মীবৃন্দ এবং আমাদের পূজনীয় মহারাজগণ, ব্রহ্মচারী মহারাজ সহ অন্যান্য সমস্ত প্রিয় ছাত্র ভাইদের যারা কোভিড-19 মহামারীর কারণে আজকে অনেকে উপস্থিত থাকতে পারেনি, কিন্তু বৈদ্যুতিন মাধ্যমে যে সমস্ত ছাত্ররা, অভিভাবকবৃন্দ যারা এই অনুষ্ঠানকে আজকে দেখছেন, তাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। আসল কথা, এটি স্বাগত জানানোর বিশেষ কিছু নেই, কারণ এটি আমাদের প্রত্যেক ভারতবাসীর কর্তব্য এই দিনটিকে আমরা শ্রদ্ধা জানানোর।
কারণ এটি বিশেষ কোনো অনুষ্ঠান নয়, এটি আমাদের সমস্ত ভারতীয় যারা নিজেদের ভারতবাসী বলে দেশে বিদেশে যেখানেই আছি না কেন তাদের একটি গর্বের দিন। কেন গর্বের দিন? যে ভারতবাসী তার নিজের সংবিধান আজকের এই দিনটিতে 1950 সালে সেই সংবিধান লাগু হয়েছিল। কিন্তু সেই সংবিধান কি একদিনে হয়েছিল? তার একটু পটভূমি যদি আমরা দেখতে পারবো মোটেই নয়। আমাদের ভারতীয় সংবিধানে কীরকম অনেকেরই মনে হতে পারে, অনেকে হয়তো জানেনও না, কিন্তু অনেকে হয়তো জানেন, যেটা যে ভারতীয় সংবিধান হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে সর্ববৃহৎ যে সংবিধান, একমাত্র দেশ যার পৃথিবীর আর কোনো দেশে এত বড় সংবিধান, লিখিত সংবিধান নেই। সংবিধান দুরকম হয়, একটা লিখিত বা অলিখিত। আমাদের দেশের এই লিখিত সংবিধান যা যখন শুরু হয়েছিল মাত্র তাতে ছিল টোটাল 22টি খণ্ড, 395টি আর্টিকেল এবং 8টি শিডিউল। আজকের দিনে এই অ্যামেন্ডমেন্ট করার পর আজকে আমাদের সংবিধানে 25টি খণ্ড, 448টি আর্টিকেলস এবং 12টি শিডিউল রয়েছে। তো এ তো একদিনে আসেনি। তার পেছনে যদি আমরা একটু পটভূমি দেখি, 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়, স্বাধীনতার সংগ্রামে বলতে গেলে সেই আগুনটি তখনই জ্বালিয়ে দেওয়া হয়েছিল সিপাহী বিদ্রোহের মাধ্যমে। তারপরে সকলে বললেন যে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ততদিন পর্যন্ত ভারতবাসীর সমস্ত আইন প্রণয়ন করতেন। যখন এখানে স্বাধীনতার সংগ্রাম শুরু হলো, তখন ইংল্যান্ডের রানী তিনি ঘোষণা করলেন, আই অ্যাম গোয়িং টু গিভ ইউ এ গুড গভর্নেন্স। সেই কারণে তারা 1858 সাল থেকেই ব্রিটিশ পার্লামেন্ট তারা আমাদের সমস্ত আইন প্রণয়নের ব্যবস্থা করলেন। 1919 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বলে এই প্রথম অ্যাক্ট বেরোলো, যার ভিত্তিতে সেটা বলতে গেলে অ্যাক্ট বেরোলো ঠিকই, কিন্তু সেই সংবিধানটি অনেকটা ভারতবর্ষকে পুলিশ স্টেট বানানোর একটি প্রণয়ন চলছিল। কীরকম পুলিশ স্টেট? অর্থাৎ পুলিশের হাতে অনেক বেশি ক্ষমতা থাকবে, ভারতবাসীকে অনেক রকমভাবে এক্সপ্লয়েট করা যাবে। এদিকে এইটা যখন চললো, ভারতবাসীর বুঝতে তখন তারা বুঝতে পারলেন, আরে এই আইন তো আমাদের দেশকে একদম, বিশেষ করে দেশবাসীকে পিছিয়ে নিয়ে যাবে। 1922 সালে গান্ধীজি তিনি বললেন যে আমাদের নিজস্ব কনস্টিটিউশন থাকা দরকার। আর 1923 সালে এম.এন. রায়, যিনি পরবর্তীকালে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা বলা যায়, এম.এন. রায় তিনি ঘোষণা করলেন যে না, আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদ যাকে বলা হয়, সেই গণপরিষদ থাকা দরকার। কিন্তু ব্রিটিশ শাসন তো তা মেনে নিতে রাজি নয়। ধীরে ধীরে তারা ঠিক করলো যে না, দেখা যাক কি করা যায়। কিন্তু এরকম ইতিমধ্যে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, অনেক আন্দোলন শুরু হয়েছে। এদিকে যখন বিশ্বযুদ্ধ চলছে, সেই সময়তে চার্চিল ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। তাকে রুজভেল্ট, আমেরিকার প্রেসিডেন্ট, বারবার চাপ দিতে শুরু করলেন, তুমি ভারতবর্ষের ব্যাপার আগে মেটাও। সেই জন্য বলতে গেলে একরকম তার চাপে পড়ে তিনি বললেন যে ঠিক আছে, আমরা একটা কমিশন গঠন করছি। তখন তারা বিভিন্ন কমিশন গঠিত হলো, যে ঠিক হলো যে তোমাদের এখানে গণপরিষদ দেওয়া হবে না, তোমাদের এই যে কনস্টিটিউশন, তোমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, তার একটু অ্যামেন্ডমেন্ট দরকার। কিন্তু তারপরে দেখা গেল কিছুদিন পরে যখন চার্চিল কিন্তু বিশ্বযুদ্ধ জয় করার পরেও ইংল্যান্ডে যখন নির্বাচন হলো, সাধারণ নির্বাচন, তাতে চার্চিল হেরে গেলেন। হেরে যাওয়ার পর লেবার পার্টি যখন এলেন, তখন লেবার পার্টি ঠিক করলেন যে না, একে আমরা স্বাধীনতার দিকেই এগোবো, ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার জন্য। সেই অনুযায়ী এখানে এসে গণপরিষদ তৈরি হলো। 1946 সালের জুলাই মাসে তা তৈরি হলো। তারপরে তখন ঠিক হলো, প্রথম যখন এর আগের একটি পটভূমি হচ্ছে, সাইমন কমিশন যখন শুরু করে এলেন, আসার পর সাইমন কমিশন এসে জন সাইমন তিনি বললেন, ভারতবাসী এখনও ততটা স্বাবলম্বী হয়নি যে নিজেদের সংবিধান তারা নিজেরা তৈরি করতে পারবে। এটি ভারতবাসীর কাছে অত্যন্ত অপমানের লাগলো। তখন তারা ঠিক করলেন যে না, 1927 সালে সাইমন কমিশন এসেছিলেন। 1928 সালের ফেব্রুয়ারি মাসে কংগ্রেস, তৎকালীন যে জাতীয় পার্টি,
তারা একটি সভা ডাকলো, ডেকে মতিলাল নেহেরুকে সেই দায়িত্ব দেওয়া হলো যে প্রথম সংবিধান তোমরা তৈরি করো। সংবিধানটি ঠিক 6 মাসে 1928 সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে 1928 সালের অগাস্টের মধ্যে সেই সংবিধানের খসড়া তৈরি হয়ে যায় এবং ডিসেম্বর মাসে সেই বছর 1928 সালের ডিসেম্বর মাসে কলকাতাতে যে তাদের সভা হয়, অধিবেশন হয় কংগ্রেসের, তাতে তা পাশ করা হয়, যে ভারতবর্ষে দেখিয়ে দিল যে আমরাও খসড়া সংবিধান তৈরি করতে পারি। এরপরে যখন ভারতবর্ষের যখন গণপরিষদ তৈরি হলো, সেই সময়তে বিভিন্ন রকম কমিটি হলো, তাতে একটি ড্রাফটিং কমিটি অর্থাৎ খসড়া কমিটি তৈরি হলো। তাতে 7 জনকে নিয়ে খসড়া কমিটি তৈরি হয়েছিল। তার প্রধান ছিলেন ডক্টর B.R. আম্বেদকর। ডক্টর B.R. আম্বেদকরের নেতৃত্বে এই 7 জন মিলে যেই সংবিধানের খসড়া তৈরি হলো, আর তা যেই গণপরিষদের তখন যিনি প্রধান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তারা এই 2 বছর সময়ের মধ্যে প্রায় একটি করে ড্রাফট, একটি আর্টিকেল ইত্যাদি তারা রচনা করতেন, ড্রাফট করতেন, করার পর গণপরিষদে তা পেশ করা হতো। বিভিন্ন আলোচনার মাধ্যমে সেটি তারপরে গৃহীত হয়ে এটি ঠিক আমাদের ভারতীয় সংবিধান তৈরি করতে এই সম্পূর্ণ প্রসেসটি লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, আর তাতে খরচা হয়েছিল 64 লক্ষ টাকা। আর এই সব কিছু নিয়ে ভারতবাসী প্রমাণ করলো যে না, এটি পলিস স্টেট নয়, এটা গণপ্রজাতন্ত্রী। কেন গণপ্রজাতন্ত্রী? এখানে জনগণ, জনার্দন, জনতা জনার্দন যা বলবেন সেটি আলটিমেটলি ঠিক হবে। সেই কারণে এই ভারতবর্ষ বলতে গেলে এই যে খালি স্বাধীনতা পেলেই তো হলো না, স্বাধীনতাকে রক্ষা করা এবং দেশকে সুচারুভাবে পরিচালনা করার এই যে আমাদের গতিবিধি কীরকম হবে, পথ নির্দেশ, সেই পথ নির্দেশ করেন সংবিধান। এই ভারতীয় সংবিধান আমাদের অনেক কিছু দিয়েছে। এখন ভারতবাসীর কর্তব্য এই সংবিধান অনুযায়ী দেশকে কিছু দেওয়ার। আমরা সবসময় নিয়েই যাই, কিন্তু দেই খুব কম। কিন্তু ভারতবাসী হিসেবে যদি আমরা দেশকে না দিতে পারি, তাহলে আমরা বেশি কিছু যেন আশা না করি। যদি মনে করি আমাদের দেশ অনেক এগিয়ে যাবে, তাহলে প্রত্যেক give up jealousy and conceit, learn to work unitedly for others. This is the great need of our country. এটি হচ্ছে আমাদের ভারতবর্ষের জেলাসি হচ্ছে জাতি। Should be the determinant of nationhood. The idea that led to the formation of Pakistan, our nationals, our heroes, including Mahatma Gandhi, Jawaharlal Nehru, and others, decided that religions can never be the determinant of nationhood. And our own constitution reflects that very same idea. The idea of India being a sovereign, socialist, secular, democratic republic. Hence, today is the very day when we should reaffirm our commitment towards unity in diversity, fraternity, and equality among all of us. After all, we all are Indians. We Indians stand together forever. Thank you. Namaskar. ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ শ্রী সপ্তদ্বীপ সাহাকে। এবারে হিন্দিতে বক্তব্য রাখার জন্য আমি মঞ্চে ডাকবো রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শিক্ষক শ্রী বিনোদ কুমার সিং মহাশয়কে। उपस्थित रामकृष्ण मिशन विवेकनगर के अध्यक्ष महाराज स्वामी शुभेकारानंद जी को मेरा श्रद्धापूर्वक प्रणाम। उपस्थित रामकृष्ण मिशन ITI के प्रिंसिपल ब्रह्मचारी भवानी चैतन्य जी को भी मेरा
श्रद्धापूर्वक प्रणाम। आज के कार्यक्रम के प्रधान अतिथि श्री BR मंडल साहब जी को भी मेरा सादर नमस्कार। अन्य महाराजगण और विद्यालय और ITI के मेरे सहयोगी शिक्षक और शिक्षक कर्मचारीगण को मेरा नमस्कार। अभिभावक, अन्य अतिथि, उपस्थित अतिथि को नमस्कार। अंत में मेरे प्यारे छात्रों को स्नेह भरा प्यार। आज 26 जनवरी है, हमारा गणतंत्र दिवस। गणतंत्र दिवस ये हमारा राष्ट्रीय पर्व है। इस साल हम 73वां 73rd गणतंत्र दिवस मना रहे हैं। मूल कार्यक्रम तो वैसे दिल्ली में हो रहा है, इंडिया गेट, जहां पर राजपथ पर अलग अलग राज्यों की झांकियां निकाली जाएंगी, जिससे भारत की जो विविधता में एकता की झलक मिलती है। यहाँ पर भी हमने एक छोटा सा कार्यक्रम किया है, क्योंकि हम भी इस खुशी में शामिल होना चाहते हैं। यह हमारा राष्ट्रीय पर्व है, जैसे कि महाराज ने बोला कि हमारा कर्तव्य भी है कि हम इस पर्व को बड़ी निष्ठा से पालन करें। जैसा कि हम जानते हैं कि हमारे देश में अंग्रेजों का 200 साल का शासन था। इन 200 साल में उन्होंने हमारे ऊपर अनेक अत्याचार किए, बहुत जुल्म ढाए, सताया हमको, हमारी बात नहीं मानी गई। लेकिन हमने भी अपनी हार नहीं मानी। हमने स्वतंत्रता आंदोलन जारी रखा। शुरुआत में हमें इतनी सफलता नहीं मिली, क्योंकि वो विस्तृत रूप से लड़ाई नहीं लड़ी गई थी। गांव, कस्बे, शहर, प्रांतीय स्तर पर लड़ाई लड़ी गई थी। लेकिन फिर भी हम हारे नहीं। 1857 की लड़ाई ने अंग्रेजों के दांत खट्टे कर दिए थे। उनको इस बात का आगाज हो गया था, क्योंकि अब वो भारत में कुछ दिन के मेहमान हैं, उनको यहाँ से जाना पड़ेगा। और ये सुनहरा मौका आया हमको। हमारे देश में अनेक महापुरुष, ऋषि मुनि हुए, जिन्हों की आदर्श भावधाराओं से प्रभावित होकर अनेक युवक और युवती भारत की स्वतंत्रता की लड़ाई में कूद पड़े और देश की स्वतंत्रता के लिए उन्होंने सब कुछ त्याग दिया, प्राणों की बलिदान भी दिए। इसके कारण हमें वह सुनहरा मौका आया जब 15 अगस्त 1947 को हमारा देश आज़ाद हुआ। अब हमारे राजनेताओं के सामने बड़ी चुनौती थी कि हमारा देश का शासन कैसे चले, किस आधार पर चले। जैसे कि हमारे सेक्रेटरी महाराज ने विस्तृत रूप से भूमिका बताई है संविधान बनने की। मैं उस तरफ नहीं जाऊंगा कि मेरी इस आज़ादी की लड़ाई के बाद संविधान की आवश्यकता पड़ी। इसके लिए संविधान सभा बनाई गई, जिसमें 284 सदस्य अलग अलग प्रांत से, अलग अलग वर्ग के प्रतिनिधित्व थे, जिन्होंने अपने अपने क्षेत्र की, अपने अपनी जाति, अपने अपने स्वार्थ के लिए उन्होंने आवाज उठाई। संविधान सभा में सबका ध्यान रखा गया और डॉक्टर भीमराव अंबेडकर की अध्यक्षता में ड्राफ्टिंग कमेटी ने काम शुरू किया और केवल 2 साल 11 महीने और 18 दिन में हमारा संविधान बनकर तैयार हो गया। 26 नवंबर 1949, 26 नवंबर 1949 को हमारा संविधान तैयार था। लेकिन हमें 26 जनवरी तारीख की अपेक्षा, हम उस तारीख को पाना चाहते थे, क्योंकि इसका एक इतिहास था। कांग्रेस के अधिवेशन, लाहौर अधिवेशन 1929 में यह फैसला लिया गया कि हमें पूर्ण स्वराज्य चाहिए और पूर्ण स्वराज्य हमें मिला। 26 जनवरी 1930 को
पूर्ण स्वराज की घोषणा हुई, उसी दिन हमने अपना पहला स्वतंत्रता दिवस मनाया चारों तरफ। इस 26 जनवरी की याद को ताज़ा रखने के लिए ही हमारे राजनेताओं ने 26 जनवरी 1950 को हमारे संविधान को लागू किया। 1950 10:24 पर हमारा संविधान लागू हुआ। वैसे तो अलग अलग संविधान की अपनी अपनी विशेषताएं होती हैं, विशेषता को यहाँ पर इतने समय में मैं व्यक्त नहीं कर सकता, लेकिन और आत्मर्पित करते हैं। यहाँ पर कुछ शब्द हैं जिस शब्दों से हमारे संविधान की विशेषता समझ में आती है, जैसे समानता, न्याय, समता, धर्म, व्यक्ति गरिमा, देश की एकता, अखंडता, ये सब हमारे इस सब से हमें संविधान की विशेषता हमें समझ में आती है। अंत में मैं ये कहूँगा कि हमारा देश बहुत उन्नति की समस्याएं हैं, जैसे जातिवाद, भ्रष्टाचार, जनसंख्या विस्फोट और बेकारी, इन सब से हमको आगे लड़ना है। हम आशा करते हैं कि हम अपने जहाँ पर भी हैं, जिस पद पर भी हैं, निष्ठा लगन के साथ अपना कर्तव्य का निर्वाह करें, तो एक दिन भारत को हम उन्नति के शिखर पर ले जाएंगे, यह मेरा विश्वास है। सभी को मेरा धन्यवाद। मुझे मौका देने के लिए महाराज को मेरा आभार प्रकट करूंगा, और सभी श्रोताओं को भी जिन्होंने धैर्य के पूर्वक मेरी बातें सुनी, उनको भी मेरा धन्यवाद। नमस्कार। Thank you, sir. Thank you very much. Now, a few selected staff of Ramakrishna Mission, Vivek Nagar, will offer a musical tribute. Ho dhormete dheer, ho kormete veer.
ভেদ জ্ঞান হও সবে আগুয়ান ভুলি ভেদা ভেদ জ্ঞান হও সবে আগুয়ান সাথে আছে ভগবান হবে জয় হও ধর্মেতে ধীর হও করমেতে বীর হও উন্নতশীল নাহি ভয় হও উন্নতশীল নাহি ভয় হও উন্নতশীল নাহি ভয়। অসংখ্য ধন্যবাদ রামকৃষ্ণ মিশন এডুকেশন কমপ্লেক্সের আমার প্রত্যেক সহকর্মীরা যারা রয়েছেন এত সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। আপনাদের সকলের কাছে বিনম্র অনুরোধ, আপনারা সকলে মিলে করতালি দেবেন এত সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। ধন্যবাদ। এবারে আমি মঞ্চে ডাকবো রামকৃষ্ণ মিশন ITI এর শিক্ষক শ্রী রাজু দাস মহাশয়কে বাংলাতে বক্তব্য রাখার জন্য। মঞ্চে উপস্থিত রামকৃষ্ণ মিশন বিবেকনগর শাখার সেক্রেটারি কাম রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রিন্সিপাল স্বামী শুভমতি মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমি প্রণাম ও শ্রদ্ধা জানাই আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী বিভাস রঞ্জন মণ্ডল, প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অডিট ত্রিপুরা। আমি প্রণাম জানাই আমাদের রামকৃষ্ণ মিশন প্রাইভেট ITI এর প্রিন্সিপাল ভবানী চৈতন্য মহারাজকে, আর বাকি আমাদের মহারাজ, আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমার সহকর্মী ও আমার ছোট ছাত্র ভাইয়েরা। দীর্ঘ 200 বছর ব্রিটিশ শাসনে পরাধীনে থাকার পর অবশেষে 1947 খ্রিস্টাব্দের 15ই অগস্ট আমাদের ভারত স্বাধীনতা লাভ করে। কিন্তু ভারত স্বাধীনতা লাভ করলেও ভারতবর্ষকে পরিচালনা করার জন্য একটি স্থায়ী সংবিধানের প্রয়োজন হয়ে পড়ে। অর্থাৎ ভারতবর্ষ কিভাবে পরিচালিত হবে, ভারতের প্রতিটি নাগরিকের অধিকার কি হবে, তার জন্য একটি সংবিধানের প্রয়োজন ছিল। সেই কথা মাথায় রেখে 28শে অগস্ট 1947 সালে একটি ড্রাফটিং কমিটি গঠন করা হয়। যেই কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন ডক্টর B.R. আম্বেদকর। প্রায় 3 বছর ওনার নিরলস পরিশ্রমের ফলে 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে সেই সংবিধান গৃহীত হয়। হয়তো কোনো একটা দিন সেটা কার্যকর হতে পারত, কিন্তু 1950 সালের 26শে জানুয়ারি কেন সেই দিনটাকে বেছে নেওয়া হয় তার একটু অতীত আমি সংক্ষেপে বলতে চাচ্ছি। 1928 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে দুটি গোষ্ঠীর সৃষ্টি হয়, একটা চরমপন্থী গোষ্ঠী, একটা নরমপন্থী গোষ্ঠী। চরমপন্থী গোষ্ঠী ভারতে পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার দাবি ওঠায়, আর নরমপন্থী গোষ্ঠী ডোমিনিয়াল স্ট্যাটাস বা সাহিত্য শাসনের জন্য দাবি ওঠায়। এভাবে কংগ্রেসের এই দুটি গোষ্ঠীর মতবিরোধের মধ্যে একটা বছর কেটে যায়, কিন্তু ব্রিটিশ শাসনের বা ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কোনো সদস্য না পেয়ে 1929 খ্রিস্টাব্দের লাহোরে যে ভারতের জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশন হয়, সেখানে জওহরলাল নেহরুর নেতৃত্বে পূর্ণ স্বরাজের দাবি ওঠে। আর সবচেয়ে মজার কথা হলো এই নরমপন্থী গোষ্ঠী ডোমিনিয়াল স্ট্যাটাসের দাবি করেছিল, ওরাও ওদের এই দাবি থেকে সরে চরমপন্থী গোষ্ঠী যে দাবি ছিল সেই দাবিতে সামিল হয়ে যান। যাই হোক, 1929 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর মাঝরাতে অনেকটা কাকতলি চমকভাবে জওহরলাল নেতৃত্বে কী হয়, লাহোরের নারী নদীর তীরে আমার তিরঙ্গা উত্তোলনের মাধ্যমে পূর্ণ স্বরাজের দাবি ওঠে। তখনও কংগ্রেস দলের কিছু সদস্যদের মধ্যে একটি মতবিরোধ বা মতপার্থক্য ছিল, যেটা মাঝরাতে 12টার পর এই 1 জানুয়ারি যাক সর্বসম্মতিক্রমে পরে সিদ্ধান্ত সেই পালন করা হবে। কী হবে? জানুয়ারি মাসের শেষ রবিবার, সেটা ছিল সেইভাবে আমরা 1930 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি পূর্ণ আমরা দিনটাকে পালন করে থাকি। 1930 খ্রিস্টাব্দ থেকে 1947
17 বছর, সেই দিনটাকে আমরা পূর্ণ স্বরাজ হিসাবে পালন করে থাকি। 1948 সালে যখন ভারত স্বাধীন হয়, 15ই অগাস্ট, সেই দিন আমাদের নির্ধারিত ছিল না, সেটা ইংরেজরা নির্ধারণ করে দেন। তারপর থেকে এই 1930-এর 26শে জানুয়ারিটাকে ঐতিহাসিক দিন হিসেবে গুরুত্ব দিতে এবং সেই দিনটাকে মর্যাদা দিতে সর্বশেষে আমরা 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে দিনটাকে কার্যকরী করা হয়। এই সংবিধান কার্যকরী করার পরে সেই সংবিধানের মেইন ইয়ে ছিল আমাদের দেশকে একটি সার্বভৌম, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক জাতি হিসাবে গড়ে তোলা, যেখানে ভারতীয় সমস্ত সংবিধান অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার থাকবে। আমরা যদি সংবিধানটি মেনে জাতি, ধর্ম নির্বিশেষে সকলে মিল করতে থাকতে পারি এবং সবার মধ্যে সার্বভৌমত্ব, আত্মবোধ ও ন্যায় জাগিয়ে তুলতে পারি, তাহলেই এই 26শে জানুয়ারি দিনটি পালন করার সার্থকতা আসবে। সর্বোপরি যাদের জন্য আজকে আমরা এই স্বাধীনতা লাভ করেছি বা আজকে আমি সেখানে দাঁড়িয়ে কথা বলছি, তাদেরকে পূর্ণ সম্মান দেওয়া হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভাষণ এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত। Thank you, sir. Thank you for your wonderful words. Now, I would like to request the chief guest of the function, Sri B.R. Mondal, Principal Accountant General Audit Tripura, for his keynote address. নমস্কার। উপস্থিত পূজনীয় মহারাজ, উপস্থিত স্টুডেন্টস এবং অন্যান্য গেস্ট, শিক্ষক এবং সবাই, আজকের এই দিনে এখানে প্রধান অতিথি হয়ে সঙ্গে একটা দাঁড়িয়ে স্পেশাল কিছু বলা খুব কঠিন কাজ, কিন্তু চাই। রিপাবলিক ডে মানে আমাদের প্রজাতন্ত্র দিবস, এই দিন হচ্ছে ন্যাশনাল মানে জাতীয় দিবস একটা। আমাদের এরকম জাতীয় দিবস 15ই আগস্ট, এরকম আমাদের এখানে পূজার দিন। এইটা হচ্ছে আমরা একটা দিন যে দিনে আমরা একটা পূর্ণ স্বাধীনতা মানে পরে যে আমাদের দেশ কিভাবে চলবে সেই তার পুরো অনুলিখন যেটা অ্যাডপ্টেড হয়েছে 1949 26 নভেম্বর এবং এনঅ্যাক্ট হয়েছে মানে এক্স্যাক্টলি যেটা যেদিন থেকে আমাদের এই মানে রিপাবলিক চালু হয়েছে সেটা হচ্ছে 26 জানুয়ারি 1950। এখন এর ব্যাকগ্রাউন্ড ইতিহাস আমরা অনেক জেনেছি, যে রিপাবলিক ডে ব্যাকগ্রাউন্ড অনেক এখানে বলেছেন অনেকেই। মহারাজ পার্টিকুলারলি শুভকানন্দ মহারাজ বলেছেন ভারতের মানে সাংবিধানিক ইতিহাস, কীভাবে আমরা এই সংবিধান পেয়েছি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কীভাবে এসছে, এটা এসছে। এর ভিতরে আমরা বুঝতে পারি যে আমাদের দেশ কিভাবে এগিয়েছে এবং এই সংবিধানের ভিতরে আমাদের ভারতীয় সমস্ত ঐতিহ্য, সমস্ত সংস্কৃতি, সমস্ত ভাষা, সমস্ত মানুষকে এক করে নিয়ে এক অপূর্ব সুন্দর এক সংহিতা, মানে সংবিধান একটা সংহিতা, যার ভিতরে আমরা সব কিছু পেয়েছি। এবং আজকের দিনে এই সংবিধান, পৃথিবীর বহু দেশ আছে সংবিধান হয়েছে কিন্তু সংবিধান নষ্ট হয়ে গেছে। এত বছর ধরে আমরা 73rd রিপাবলিক ডে আমাদের সংবিধান পূর্ণভাবে চলছে এবং সেই সংবিধানের বেসিক স্ট্রাকচার সব কিছু অক্ষুণ্ণ হয়ে দেশকে সেই স্পিরিট একটা অপূর্ব শক্তির মাধ্যমে এই সংবিধান চলছে। এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমাদের দেশের যে দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা সংগ্রামে আমাদের দেশের যে
সমস্ত নেতা লিডার্স তারা দিনের পর দিন সংগ্রাম করেছেন বলে এবং সবশেষে দেশ গঠনের ক্ষেত্রে সংবিধানের জন্ম হয়েছে। নাও সংবিধান পূর্ণ স্বরাজের যে দাবি, তার আগে ডমিনিয়ন স্ট্যাটাসের দাবি ছিল 1928, 29, তারপরে 1930-তে আমরা পূর্ণ স্বরাজের রেজলিউশন হয় লাহোর কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস করে, এবং সেই পূর্ণ স্বরাজের দাবি নেতাজি সুভাষচন্দ্র, ভগৎ সিং সবাই সাংঘাতিক করেছেন। নেহরু শেষে ওখানে সভাপতি ছিলেন 1930 লাহোর কংগ্রেসে। তারপরে ওখানে অ্যাডপ্ট হলো রেজলিউশন, সেখানে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে পালন করার কথা হলো যে 26 জানুয়ারি। তারপরে প্রতি বছর আর কি এই ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে সেটা পালিত হয়েছে। যখন আমাদের স্বাধীনতা হলো 1947 15 আগস্ট, তার আগে কনস্টিটিউশন তৈরি করার প্রক্রিয়া এমএন 1930 করতে কথা বলেছেন। তারপরে 1935-এ ভারত শাসন আইন তৈরি হয়েছে, ইন্ডিয়া অ্যাক্ট 1935, যেখানে কনস্টিটিউশনাল একটা ফ্রেমওয়ার্ক দেশের জন্য ব্রিটিশরা তৈরি করে দিয়েছিল, যেটা আমাদের দেশে ওরা সেই রেজলিউশন 1935-এর কংগ্রেস রেজলিউশনে নেহরু ওটা রিজেক্ট করলেন, কারণ এটা বললেন যে আমরা কেন তাদের ইম্পোজড একটা সংবিধান নেব, আমাদের দেশ, আমাদের সব কিছু আছে, আমাদের নানা ভাষা, নানা জাতি, নানা পরিধান, সব মিলেমিশে, সমস্ত মানুষ মিলেমিশে এক সংবিধান তৈরি হবে। তো আমাদের সংবিধান হচ্ছে সমস্ত মানুষকে একসঙ্গে নিয়ে সেই সংবিধান তৈরি হয়েছে। তো 1946-এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম সভা হয় 1946-এ, কিন্তু তার আগে যে নির্বাচন হয়েছে, সারা ভারতবর্ষে নির্বাচন হয়েছে, সারা ভারতবর্ষ থেকে সব জায়গার সদস্যরা সেখানে এসেছেন, মানে সেটা একটা পার্লামেন্ট, আমাদের প্রথম পার্লামেন্ট তৈরি হয়েছে, সেটা হচ্ছেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, দ্যাট ইজ আওয়ার ফার্স্ট পার্লামেন্ট। সেই পার্লামেন্টে ভারতের সব জায়গার প্রতিনিধিরা এসছে, সেখানে 389 জন প্রতিনিধি ছিলেন, মানে বর্তমান পাকিস্তান, বাংলাদেশ সব মিলেমিশে 389 জন প্রতিনিধি ছিল সেখানে। তারপরে 1947-এর পরে যখন ভাগ হলো, আমরা সবাই ইতিহাস জানি, তখন আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে 299 জন সদস্য ছিলেন। এই সদস্যের ভিতরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিনিধি থেকে বিভিন্ন রকম কংগ্রেসের প্রতিনিধি সবাই রয়ে গেছেন, বিভিন্ন প্রিন্সলি স্টেটগুলোরও প্রতিনিধি সেখানে ছিল। সেজন্য সবাই প্রিন্সলি স্টেটগুলোও আর কি প্রতিনিধি পাঠিয়েছেন, এবং আমাদের ত্রিপুরা রাজ্য থেকেই, ত্রিপুরা তখন কিংডম ছিল, সেখান থেকেও আমাদের প্রতিনিধি সেখানে এসেছিলেন, মানে ত্রিপুরা মহারাজা প্রতিনিধি পাঠিয়েছেন, মানে ডক্টর গুহো, আই থিঙ্ক মেনি পিপল মে বি নোয়িং, হি ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট মানে ল মেকার অলসো। তো এইরকমভাবে আমাদের ভারতের নানা জায়গার থেকে আর কি এই যে প্রতিনিধি, তারা ভীষণভাবে কাজ করেছেন। সেই কাজটা হয়েছে, আমরা সবাই জানি যে 3 বছর 11 দিন 11 মাস 18 দিন ধরে এই কাজ চলেছে। ডক্টর বি.আর. আম্বেদকর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হয়ে কাজ করেছেন, এবং তিনি রিগোরাস কাজ করেছেন। 11টা সেশন হয়েছিল, মানে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে সভা করেছিল ভারতীয় কনস্টিটিউশন তৈরি করার জন্য 11টা সেশন হয়, মানে তাদের 3 বছরের ভিতরে 11টা সেশন, মানে প্রতি কোয়ার্টারে একটা করে সেশন হয়েছে। মানে পার্লামেন্টে যেমন আমাদের নর্মালি মিনিমাম 2টো করে সেশন প্রতি বছর হওয়া উচিত বর্তমান পার্লামেন্টে, সেটা হচ্ছে সংবিধানে বলা আছে, কিন্তু সেখানে প্রতি বছর প্রায় 4টে করে সেশন হয়েছে, এবং সবাই তার বক্তব্য রেখেছেন। ভারতীয় সংবিধানের প্রতিটা আর্টিকেল নিয়ে আলোচনা হয়েছে, প্রতিটা আর্টিকেল, এবং প্রতিটা আর্টিকেলের উপরে গভীরভাবে তার মানে ব্যাখ্যা। আমরা সবচেয়ে ভালো যদি ডিডি বসুর কনস্টিটিউশন যদি পড়া যায়, তাতে একটা বিশাল ভলিউমে তাতে সব বলা হয়েছে কখন কোন কনস্টিটিউশন কী কী কথা বলেছেন, কোন মানে এটা একটা গভীর আলোচনা, ভারতের সমস্ত কিছুকে ভেবে নিয়ে এমনভাবে গভীর আলোচনা পৃথিবীর কোনো সংবিধানে এইভাবে তৈরি হয়। সেই জন্য আমাদের সংবিধান পৃথিবীর মানে বৃহত্তম সংবিধান, 1,45,000 ওয়ার্ড এই সংবিধানের। মহারাজ প্রথমে বলেছেন আমাদের সংবিধানের টোটাল হচ্ছে 395 ধারা, প্রথমে ছিল, এখন সেটা বেড়ে অনেক বেশি হয়ে গেছে, সেটা সময়ের প্রয়োজনের সঙ্গে সঙ্গে। এবং এই সংবিধানে আমাদের মানে যে কোনো গণতন্ত্র যে 3টে উইং, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং যে সমান কাজ করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, তা সম্পূর্ণভাবে এবং প্রমাণিত। আজকে এইগুলো স্মরণ করা, এবং সেই সঙ্গে কতগুলো জিনিস আমাদের মনে হয় ভারতীয় সংবিধানের প্রতিটা সিটিজেনের যেটা দরকার, বা প্রতিটা বাচ্চাদের যেটা দরকার, যে আমাদের ভারতের কনস্টিটিউশনের
যে প্রিয়াম্বলটা একটা অপূর্ব সুন্দর একটা পোয়েম, মানে এত সুন্দর একটা মানে প্রিয়াম্বল বোধহয় পৃথিবীর কোনো দেশে এরকম হয়নি। এখন এই প্রিয়াম্বলটাকে আমাদের সবাইকে মুখস্থ রাখাও ভালো, খুব ইম্পর্ট্যান্ট। জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, তারপরে লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ, সো বিউটিফুলি। এই প্রতিটা ওয়ার্ডের একটা করে মিনিং আছে এবং প্রতিটা ওয়ার্ড আমাদের যতদিন আমরা হৃদয়ের সঙ্গে চেরিশ করব ততকে ইম্পর্ট্যান্ট হবে। ইকুয়ালিটি অফ অপরচুনিটি, এই জিনিসগুলো আমাদের এটা যেন কবিতার মতো প্রত্যেকটা মানে প্রত্যেকের হৃদয়ে থাকা দরকার। ফ্র্যাটার্নিটি, এই যে চারটে ওয়ার্ড মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের যে কোনো দেশের ডেমোক্রেসিতে এগুলো দরকার। এখন এটা হচ্ছে পূর্ণ মানুষের বিকাশের জন্য, প্রতিটা সিটিজেনের বিকাশের জন্য। সেখানে কোনো জাত ভেদ বা কোনো ভেদভাব নেই। আমাদের যেমন গীতাতে আমরা বলছি কোনো ভেদভাব, সমত্ব বুদ্ধি, সবার ভিতরে একই সমত্ব ভাব। তো সেই সমত্ব ভাব কিন্তু ভারতীয় কনস্টিটিউশনের ভিতরে উঠেছে। এটা হচ্ছে একটা জাতীয় গ্রন্থের মতো, মানে সবার জন্য এই গ্রন্থ রাখা উচিত। এবার প্রিয়াম্বলের পরে আমাদের আরও মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটসগুলো এখন 8খানা ফান্ডামেন্টাল রাইটস আছে। এখন ফান্ডামেন্টাল রাইটস খুব ইম্পর্ট্যান্ট রাইটস, সেখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন, দেন এভরিথিং সেগুলো রয়েছে। এবার ফান্ডামেন্টাল ডিউটিসের ক্ষেত্রেও সেই একই জিনিসগুলো কিন্তু আসছে। সায়েন্টিফিক টেম্পার টু ডেভেলপ, দেন ইকুয়ালিটি, সবার ভিতরে সেই ভাব। এই সংবিধানের প্রতিটা জায়গায় কিন্তু বারবার এই জিনিসগুলো বলা হচ্ছে। এবং আমাদের আরেকটা সংবিধানের খুব ইম্পর্ট্যান্ট আরেকটা ধারা, যে 4th ধারা অধ্যায়, সেখানে কিন্তু ডাইরেক্টিভস টু দ্য স্টেটস পলিসি, স্টেট পলিসি কীভাবে হবে সেটাও সংবিধান প্রণেতারা বলছেন। যদিও সেটা লাগু নয়, কিন্তু সেটা একটা তার ভিতর থেকে অনেক অ্যাক্ট তৈরি হয়ে গেছে, পঞ্চায়েতি রাজ থেকে শুরু করে অনেক কিছু তৈরি হয়েছে সেই অ্যাক্টের মাধ্যমে। সুতরাং ভারতের আমাদের প্রতিটা সিটিজেনের দরকার যে প্রথম 4-5টা অধ্যায় একেবারে মুখস্থ মতো রাখা, যার ভিতরে কিন্তু আমরা মোটামুটি সব কিছু পেয়ে যাই। বাকি সব কিছুই আছে সেগুলো পড়া, কিন্তু প্রথমে হচ্ছে প্রস্তাবনা, মানে প্রিয়াম্বল থেকে শুরু করে এগুলো খুব দরকার। তা আমাদের জাতীয় দিবস আজকে যে রিপাবলিক ডে, আজকে আমরা এইগুলো বারবার মনে রাখা এবং সারা বছরের জন্য বারবার মনে রাখা খুব ইম্পর্ট্যান্ট। আমার ব্যক্তিগত একটা সুন্দর অভিজ্ঞতা আছে, সেটা আমি এই প্রসঙ্গে বলতে চাই। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গণতন্ত্র হচ্ছে ভারতবর্ষ, এবং এই সামান্য এই নবীন গণতন্ত্র, বেশি বছর নয়, আমেরিকার গণতন্ত্র বহু বছর আগে তৈরি হয়েছে, মানে সেখানে স্বাধীনতা হয়েছে, কিন্তু আমাদের গণতন্ত্রের তুলনায় সেই রকম হয়নি। কিন্তু আমাদের দেশ সমস্ত কিছুতে এগিয়ে যাওয়ার একটা সম্পূর্ণ ম্যাচিওর একটা দেশ। আমাদের দেশের পররাষ্ট্র পলিসি থেকে শুরু করে সব কিছু আমাদের কনস্টিটিউশন থেকে উঠে এসছে। সেইটা আমরা কিন্তু আজকে কোভিডের দিনেও কিন্তু সারা পৃথিবীতে সেই ভাতৃভাব এবং মৈত্রীভাব সব কিছু আমরা কিন্তু প্রকাশ হয়েছে আমাদের ভারতের শাসন ব্যবস্থার এবং আমাদের লিডার যারা নেতৃত্বে থেকে শুরু করে প্রধানমন্ত্রী এবং অন্যান্য সমস্ত মন্ত্রীরা এই ভারত সারা পৃথিবীতে আমাদের এই মেসেজ কিন্তু সবসময় গেছে। এই কোভিডের সময় সারা পৃথিবীতে হিউম্যানিটির জন্য আমরা কিন্তু সবসময় কাজ করেছি। আমরা সাপ্লাই দিয়েছি কীভাবে আর কি মানে কোভিডের ভ্যাকসিন তৈরি হবে বিদেশে, কিন্তু অনেক দেশ আছে বাইরের যারা আর কি এই কোভিডের মানে ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট আমাদের দেশে পাঠাতে পারছিল না, সেজন্য ইনিশিয়ালি আমাদের দেশে অসুবিধা হয়েছিল। কিন্তু মানে এই যে হিউম্যানিটি, এই মোস্ট হিউম্যানিটেরিয়ান কান্ট্রি আমাদের দেশ, আমরা এই জিনিসটা হয়েছে আমাদের সবই এই সংবিধান থেকেই আমাদের সব এসছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা ছোট কথাটা বলতে যাচ্ছিলাম যে আমি পৃথিবীর ক্ষুদ্রতম একটা গণতান্ত্রিক দেশে কাজ করি, ক্ষুদ্রতম একটা নয়, ক্ষুদ্রতম গণতন্ত্রে আমি কাজ করে এসেছি। সেটা হচ্ছে নাউরু, রিপাবলিক অফ নাউরু, একটা ছোট্ট আইল্যান্ড কান্ট্রি পৃথিবীর। সেই দেশে আমি একটা ফর্চুনেটলি মানে আমি অডিটর জেনারেল হয়ে গিয়েছিলাম। এখন নাউরু দেশেরও একটা স্ট্রাগল হয়েছিল কিভাবে নাউরু স্বাধীনতা হবে। নাউরুর প্রথম প্রেসিডেন্ট হ্যামার্ডি রবার্ট, উনিও কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন নাউরুর থেকে সমস্ত সিটিজেনদের খুব নির্মমভাবে, নাউরু দেশের টোটাল সিটিজেন তখন 2000-এর মতো লোক ছিল, 2000 লোককে ট্রান্সপোর্ট করে জাপান দখল করে নাউরুর থেকে সমস্ত সিটিজেনদের নিয়ে চলে গেছে ত্রুক আইল্যান্ড বলে একটা আইল্যান্ড, ছোট। নাউরুকে পুরো ডিপপুলেটেড করে দিয়েছিল, সর্বশেষ 600 পপুলেশন ছিল মানে অরিজিনাল নাউরু। সেই সময় নাউরানদের কি সাফারিং, আমি পুরো ইতিহাসটা পড়েছি। আমি সেই সময় গেছিলাম এবং
হ্যামার্ডি রবার্টের রিলেটিভস, ওদের অনেক সঙ্গে কথা হয়েছিল। কিন্তু সেই সময় একটা জিনিস লক্ষ্য করলাম, হ্যামার্ডি রবার্ট কিন্তু তারা ডিটারমাইন্ড ছিলেন কীভাবে দেশের স্বাধীনতা হবে। তারপরে সেই সময় ওরা ঠিক করেছিল 31 জানুয়ারি উইল বি দেয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। পরবর্তীকালে যখন নাউরু স্বাধীন হলো, মানে সেকেন্ড ওয়ার্ল্ডের পরে এটা হচ্ছে ট্রাস্টি কাউন্সিলের আন্ডারে চলে যায়, ইউনাইটেড নেশনস ট্রাস্টি কাউন্সিল, নাউরু আসে। এরকম অনেক দেশ ট্রাস্টি কাউন্সিলে এসেছিল। অস্ট্রেলিয়ান ট্রাস্টির আন্ডারে ছিল নাউরু, ছোট্ট একটা দেশ। এখন তারপরে নাউরু স্বাধীনতা হয়। স্বাধীনতা হওয়ার পরে 1972-তে নাউরু 31 জানুয়ারি মানে দেশের স্বাধীনতা হয়। তো এই দেশটা এই দিনটাকে স্বাধীনতা দিবস হিসেবে করা হয়। তা এইরকমভাবে বিভিন্ন দেশের একটা ইতিহাসের সঙ্গে তাদের কিন্তু তাদের কনস্টিটিউশন কিন্তু দেশের লোক সেইভাবে করতে পারেনি, তাদের কনস্টিটিউশন বাইরের লোক কেউ করেছে। আমাদের ভারতের কনস্টিটিউশন কিন্তু আমাদের গ্রেট লিডার্স, নট অনলি লিডার্স, দে আর দি গ্রেট পার্সনস ইন দি juridical senses, and they have contributed hugely. And Dr. B.R. Ambedkar, one of the greatest in the constitution expert, as a constitutional expert in the world, he has been mostly recognized in the world by the as a great constitutionalist, and he has been the chairman of the drafting commission. এবং তিনি দিনের পর দিন কাজ করেছেন। তিনি নিজেও টাইপ করে করে সংবিধানের বিভিন্ন ধারাগুলো ড্রাফটিংটা করেছেন, যে এটা খুব কঠিন কাজ। একজন মানুষ এত কষ্ট করে দিনের পর দিন কাজ করেছেন, সবাই কাজ করেছেন, তার মিনিটস নেওয়া হয়েছে প্রতিদিনের, সব কিছুই আর কি টাইপ করে করেছেন। তো এই সব জিনিস আমরা যখন মনে করি, চেরিশ দি আইডিয়াস অফ দি ন্যাশনাল স্ট্রাগল, ফরমেশন অফ দি কনস্টিটিউশন, অ্যান্ড গিভিং আওয়ার সেলভস দিস রিপাবলিক অন 29 November 1949, effective to be effective from 26 January 1950. To commemorate this Independence Day of 1930, যখন রেজলিউশন নেওয়া হয়েছিল, সেইটাকে আমরা রিপাবলিক ডে হিসেবে পালন করে আসছি। সুতরাং নাথিং হ্যাজ বিন লস্ট, এভরিথিং হ্যাজ বিন, উই হ্যাভ কেপ্ট প্রিজার্ভড ইন আওয়ার কনস্টিটিউশন, অল দি স্ট্রাগলস হ্যাভ বিন প্রিজার্ভড ইন আওয়ার কনস্টিটিউশন, অল দি থটস, অল দি থিংস হ্যাভ কাম হিয়ার। সো আই বিলিভ যে আমাদের এই দিনটা আমাদের জাতীয় পূজার দিন, এবং এই দিনকে সবসময় স্মরণ রেখে আমাদের সারা বছর চলা উচিত, ভবিষ্যতের বছরগুলোতে চলা উচিত, আমাদের এগিয়ে যাওয়া দরকার। আমাদের দেশ ডেফিনেটলি ধর্মেতে বীর, কর্মেতে হও কর্মেতে বীর, আমাদের দেশ। সেইভাবে আমরা ধর্ম কর্ম সব দিক থেকে এগিয়ে যাবো একদিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি ধন্যবাদ দিই মহারাজ এবং সবাইকে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি তথা প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল অডিট গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী বিভাস রঞ্জন মণ্ডল মহাশয়কে। মহাশয়, আপনাকে আবারও রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবারে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখার কর্মচারী ভবানী চৈতন্যজি মহারাজকে। Om Shri Gurubhyo Namaha. By the grace of the God, we have once again witnessed today the August celebration of Republic Day of India at Ramakrishna Mission Vidyalaya, Viveknagar campus here. Here, on this occasion, I want to bring to your kind notice one happy coincidence. After his triumphal visit of the West, Swamiji alighted on the shores of India on 1897, January 26th, on the same day, and that was Tuesday. It was not just a happy coincidence, but this was also an indication of the beginning of a new era. Swamiji wanted to combine best of West and of East. The seeds of this idea of democracy was already there in the administration of our villages and small states in the ancient times of India, but this idea was fully developed in the West. So this was a best combination of the ideas of East and West, which Swamiji wanted. On the same day,
in 1950, this idea of democracy was constituted in the form of Constitution of India. Today is not just a day of celebration for us, but it is also a day of remembrance of our responsibilities. On this August occasion, I want to thank from bottom of my heart Revered Secretary Maharaj of Ramakrishna Mission Agartala, distinguished guest Shri B.R. Mandal, Principal Accountant General of Tripura, and also sadhus, students, teaching and non-teaching staff, and all the departments who have contributed and worked for the success of this celebration. Thank you. Jai Hind, Jai Bharat. ধন্যবাদ ব্রহ্মচারী ভবানী চৈতন্যজি মহারাজকে। এবারে জাতীয় সঙ্গীত। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा जल यमुना गंगा उज्जल तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। মহারাজ এবং আমাদের অতিথিরা আগে মঞ্চ ত্যাগ করবেন, তারপরেই আমরা সকলে একে একে যাব।